গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। পিএসসি মিসলেনিয়াস গতকাল প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। মেন পরীক্ষা খুব শীঘ্রই হয়তো আগস্ট মাসের শেষে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হাতে যদি আমরা দেখি তাহলে আমাদের 1.5 মাস সময় পাওয়া যাবে, কি ম্যাক্সিমাম হয়তো 2 মাস সময় পাওয়া যেতে পারে। এরই মধ্যে আমাদের সমস্ত সিলেবাসটাকে একবার রিভিশন করে স্মার্ট ওয়েতে শেষ করতে হবে, এবং যে জায়গাগুলো ভুল ভ্রান্তি হচ্ছে সেইগুলোকে শুধরে নিয়ে মক টেস্টগুলো দেওয়া প্রয়োজন। এবং মক টেস্ট ভীষণ জরুরি, এটা টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও বা হচ্ছে কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে সেটা তোমাকে স্কোরিং এর ক্ষেত্রে খুবই দারুণ হেল্প করবে, সাহায্য করবে। তো আমি আজকের যে ক্লাসে সেখানে জিকে ডেসক্রিপটিভ টপিক কেমন কি আসতে পারে, কেমন ভাবে লিখতে হবে সেই ব্যাপারটা নিয়ে তো আলোচনা করব। তো তার আগে যারা পরীক্ষা প্রস্তুতির পেড কোর্সে যুক্ত হতে চাইছো, আগামীকাল অর্থাৎ 18 তারিখ থেকে 18ই জুলাই সন্ধেবেলা 6:30 থেকে ক্লাস শুরু হচ্ছে। 18ই জুলাই সন্ধেবেলা 6:30 থেকে ক্লাস স্টার্ট হতে চলেছে মিসলেনিয়াস, এই লাস্ট 1.5 মাস বা 2 মাসের জন্য স্পেশাল কোর্স। যারা জয়েন হতে চাও তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি ডিটেলসটা তো একবার বলে দিচ্ছি যে কিভাবে কি করানো হবে। প্রথমত যেটা দেখো, যে এখানে লাইভ ক্লাস যেটা করানো হবে, লাইভ ক্লাস হচ্ছে গুগল মিটের মাধ্যমে করানো হবে। গুগল মিটে হ্যাঁ পরবর্তীকালে ভিডিওগুলো দেখা যায় না, তার জন্য তোমাদের ব্যবস্থা থাকবে, সেটা পেড চ্যানেল আলাদা আছে, সেখানে তোমরা রেকর্ডিংগুলো লাইভের ঠিক 10 থেকে 15 মিনিট পরে, লাইভ শেষ হয়ে যাবে 10 থেকে 15 মিনিট পরে তোমরা রেকর্ডিং পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। তো দেখো, যে জিকে ম্যাথ অধ্যায় ভিত্তিক ছোট থেকে বড়, মানে বড় ছোট সব করানো হবে। বড় ছোট বলতে জিকের যে বড় 50 নম্বরের যে বড় সেগুলো করানো হবে, সেই সাথে হচ্ছে শর্ট যেগুলো 2 নম্বরে থাকে সেগুলো করানো হবে। ডেসক্রিপটিভ টপিক প্রায় ধরে রাখতে পারে 25 বা 25+। যেমন দেখা যাবে যে অ্যানালিসিস করে যদি অলরেডি আমাদের একটা ব্যাচ মানে কমপ্লিট হয়ে গেছে, সেখানে মোটামুটি 20-25খানা করিয়েছি, যদি দেখা যায় যে আরো কিছু বাড়ছে টপিক, তো করে দেওয়া হবে, তার সঙ্গে জুড়ে দেওয়া হবে। এবার চলে এসে বাংলা। বাংলার ক্ষেত্রে যেমন হচ্ছে প্রতিবেদন, সারাংশ, বঙ্গানুবাদ, এগুলো সমস্ত ধরে ধরে করানো হবে। প্রতিবেদন এখন হয়তো ধরে ধরে সমস্ত টপিকগুলো করানো সম্ভব নয়, কিন্তু হয়তো দেখা গেল যে একদিন যে লাইভ করালাম, একটা দুটো আলোচনা করলাম, বাকি 3-4খানা তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দিলাম। এইভাবে টোটাল যেটা টার্গেট রাখা হয়েছে প্রায় 40খানা ক্লাস, মানে প্রত্যেকটা ক্লাস এক সপ্তাহে একদিন করে রাখা হয়েছে, মানে মোটামুটি 7 থেকে 8টা করে ক্লাস পেয়ে যাবে। হয়তো রিপোর্ট রাইটিং এর দেখা গেল আমি 5-6টা ক্লাস পেলাম, তো রিপোর্ট রাইটিং এর 5-6টা ক্লাসে তোমার 20-25খানা যা টপিক আছে সমস্ত কিছু কমপ্লিট করে দেবো। এইভাবে করতে হবে। তো প্রতিটা টপিক লাইভে লেখানো হবে, বা সেই সঙ্গে হচ্ছে এক্সট্রা নোটস বা পিডিএফ যেগুলো সেগুলো দিয়ে দেওয়া হবে। আর সেই সঙ্গে যেগুলো বাংলা ব্যাকরণ আছে, বাংলা ব্যাকরণে তোমার বাগধারা দিয়ে বাক্য রচনা, তারপরে হচ্ছে শুদ্ধ বানান, তারপরে এক কথায় প্রকাশ। দেখো, সমাজ যেমন প্রিভিয়াস ইয়ারগুলোতে আসেনি, কিন্তু সমাজ বা সন্ধি বিচ্ছেদ আসতেও পারে, তো সেইগুলো একটু দেখে রাখতে হবে। ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, বেশিরভাগ রিপোর্ট রাইটিং যেমন বাংলা ইংরেজি কম্বাইন্ড আছে, বোথ বাইলিঙ্গুয়াল প্রসেসে আছে, তো তোমাদের সুবিধা হয়ে যাবে ওখান থেকে। আর ট্রান্সলেশন, সেই সঙ্গে গ্রামার পার্ট, ঠিক আছে। গ্রামার পার্টের মধ্যে যেগুলো ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা আছে, তারপরে হচ্ছে রিরাইট সেন্টেন্স কারেক্টলি, অর্থাৎ যেগুলো এরর কারেকশন বলি আমরা, সেইগুলোই সঠিকভাবে লিখতে হবে। তারপরে কারেক্ট স্পেলিং থাকতে পারে, বা হচ্ছে তোমার কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ডস, হয়তো 3টে বা 4টে অপশন দিলে কোনটা হবে, সেই গ্রামারগুলো করতে হবে ইংরেজির। সেই সঙ্গে বেসিক কিছু গ্রামার যেমন টেন্স, পার্টস অফ স্পিচের ক্লাস করতে হবে, যেগুলো তোমার ট্রান্সলেশনে হেল্প করবে। মিসলেনিয়াস দেখো, ডেসক্রিপটিভ ম্যাথ যথেষ্ট কঠিন থাকে এবং করার নিয়মও সম্পূর্ণ আলাদা। মাধ্যমিক বোর্ডের পুরনো নিয়ম ধরে করতে হবে, না তো মার্কস কাটা যেতে পারে। যেমন হয়তো আমরা যেগুলোকে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম বলি, সেই ঐকিক নিয়মে যেমন করা উচিত। আর এখনকার নতুন বইগুলোতে যেমন হচ্ছে তোমার রেশিও, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক ধরে করিয়ে দেয়, সেটা আমার মনে হয় যে ডেসক্রিপটিভে না করাই ভালো। তো এরকম বেশ কিছু জিনিস আমাদের ফলো করতে হবে। এবং 2টো ফুল মক টেস্ট নেওয়া হবে, এক্সাম দিয়ে পেপার চেক করে নিতে পারবে। অর্থাৎ এর সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে 150 নম্বর করে 3খানা পেপার থাকবে, সেটা 2টো ফুল মক টেস্ট দিতে পারবে, এবং সেই পরীক্ষাগুলো দিয়ে তারপরে সেগুলো চেক করিয়ে নেওয়ার ব্যবস্থা থাকবে। এবং আমি সবকিছু ওপেনলি বলছি যে ক্লাস শুরু যেটা 18ই সেপ্টেম্বর 6:30 থেকে হচ্ছে, রুটিন যেটা রাখা হয়েছে রবিবার বাংলা, সরি এটা 7:30 হবে। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা 7:30 থেকে রবিবার বাংলা, মঙ্গলবার জিকে সকাল 11টা থেকে, বুধবার ইংলিশ সন্ধ্যাবেলা 7:45 থেকে, শুক্রবার যেটা ইংলিশ 4:30 থেকে, শনিবার হচ্ছে ম্যাথ সন্ধ্যাবেলা 7:45 থেকে। এই হচ্ছে তোমাদের রুটিন। কন্ট্যাক্ট নম্বর দেখো না, 7797427474, এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও। আর কেউ যদি কল করো, সেই কল একই কথাই আমি বলবো। কোর্স ফিস যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 2,000 টাকা রাখা হয়েছে, 2 মাসের টার্গেট রাখা হয়েছে।
কম বা বেশি সময় যদি পাওয়া যায় তো সেই রকম গতি মেনটেন করে করা হবে। দেখা যাবে যে তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি আরো বেশি বেশি করে ক্লাস দেওয়া হবে বা বেশি বেশি করে নোটস পত্র প্রোভাইড করে দেওয়া হবে। ভর্তির পদ্ধতি যেটা দেখো, যে 777, অর্থাৎ যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারটাতেই তোমাকে ফোনপে বা গুগল পেতে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট, ইমেল এই দুটো হোয়াটসঅ্যাপে তোমাকে দিতে হবে। ভর্তির শেষ তারিখ যেটা আগামীকাল অর্থাৎ 18ই সেপ্টেম্বর বিকেল 5টায় হতে ভর্তির লাস্ট টাইম, এবং সন্ধ্যেবেলা 6:30 থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এবার এই যে ফিস, যেটা অনেকের মনে হতে পারে কম, অনেকের কোথাও কমেও হতে পারে, যে জায়গায় কমে মনে হচ্ছে হতে পারে সেই জায়গাতে নিয়ে নিতে পারো। 2,000 টাকা কেন রাখা হয়েছে এখানে, তার কারণটা হচ্ছে যে পরীক্ষা টরীক্ষার ব্যাপার, পেপার যে কিংবা ডেসক্রিপটিভ এত কিছু জিনিস, সেই সমস্ত জিনিসগুলো, তাছাড়াও মিসলিনিয়াসের স্টুডেন্ট কম হয়, ঠিক আছে? তো সেই হিসেবে সবকিছু ভেবেই করা হয়েছে। যাদের মনে হচ্ছে যে বেশি, তোমরা অন্য জায়গায় নিতে পারো, এই নিয়ে কোনো অসুবিধা নেই। তো দেখো যে আজকে এখন ডেসক্রিপটিভ আমি যেটা বলছি যে 20 নম্বরের একটা কম্পালসারি থাকে আর 15 নম্বরের দুটো থাকে, অর্থাৎ এই হচ্ছে ডেসক্রিপটিভ যে জিকেটা, সেটা 50 নম্বরের। তা আমি আজকের এই ক্লাসে ডেসক্রিপটিভ আলোচনা করছি। যারা নিজেরা পেড কোর্স দিতে চাইছো না, বাড়িতে নিজেরা প্রিপারেশন করতে চাইছো সেলফ স্টাডি, তাদের জন্য অবশ্যই হেল্প করে দেবো, তোমরা নিজেরা তৈরি করে নিতে পারো। তো কেমন ধরনের প্রশ্ন, সাধারণত এইগুলো যেগুলো প্রচলিত অর্থাৎ রিসেন্ট সাম্প্রতিক যে সমস্ত ঘটনাবলী সেগুলোর উপরেই থাকে। যেমন র্যাগিং একটা জিনিস হতে পারে, যে র্যাগিং কি, বা র্যাগিং কি কিভাবে করা হয়, এর প্রতিকারের উপায় বা এর বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা আছে। তারপরে হচ্ছে ধর্ষণ কাণ্ড বা হচ্ছে নির্যাতন, যেটা বা নারী নির্যাতন, এই ব্যাপারটা নিয়ে হতে পারে। চন্দ্রযান 3 হতে পারে, T20 ওয়ার্ল্ড কাপ হতে পারে, G7, তারপরে যে G20, ব্রিক্স, ন্যাটো, সাইবার ক্রাইম ইত্যাদি এরকম কিছু টপিক আছে। সমস্ত টপিক তোমাদেরকে দেখাচ্ছি না। তারপরে হচ্ছে উইমেন্স রিজার্ভেশন পলিসি ইন পার্লামেন্ট, তারপরে যে ওয়ান নেশনস ওয়ান ইলেকশন, এরকম ধরনের বেশ কিছু টপিক তোমাদেরকে করতে হবে। তার মধ্যে আমি আজকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই টপিকটার উপরে তোমাদেরকে আলোচনা করছি। যারা পেড মেম্বার মানে পেড চ্যানেলে, যারা পেড কোর্সে যারা যুক্ত হয়ে যাবে, সমস্ত টপিকগুলোরই আনসার সহ তোমরা পেয়ে যাবে, চিন্তা নেই। তো দেখো যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ঠিক আছে, এই ব্যাপারটার উপরে ধরো তোমাকে লিখতে দেওয়া হচ্ছে। 20 নম্বর হতে পারে বা 15 নম্বর, যাই কিছু হতে পারে। তো কেমন ভাবে কি কতটুকু লিখতে হবে, যারা বাংলাতে লিখবে, ঠিক আছে, অর্থাৎ কেউ যদি মনে করো যে জিকে পার্টটা তুমি পুরোটা বাংলায় লিখবে, তাহলে জিকেটা পুরোটাই বাংলাতেই লিখতে হবে। কেউ যদি ম্যাথামেটিক্স মনে করে যে ইংলিশে লিখবে, তাহলে ম্যাথামেটিক্স যদি করো তাহলে সবটাই ইংলিশে লিখতে পারো। এমনটা নয় যে পেপার ওয়ান সমস্ত বাংলা করা মানে বাংলাতেই করতে হবে, এমন ব্যাপার নেই, ঠিক আছে? জিকেটা কেউ যদি ভাবো বাংলায় করবে, বাংলায় করতে পারো। কেউ যদি ভাবো ম্যাথটা ইংলিশে করবে, ইংলিশে করতে পারে। কিন্তু আমাদের এখানে সমস্ত নোটস যেগুলো, সেগুলো বেঙ্গলি মিডিয়ামে, অর্থাৎ কোশ্চেন যেটা সেটা ইংলিশে তোলা হবে, কিন্তু আমার আনসার যেটা সেটা আমি সব বাংলাতেই নোটস। তো দেখো ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি হচ্ছে, যে 2023 সালের 2রা সেপ্টেম্বর নিউ দিল্লিতে একটি কমিটি গঠন করা হয় ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য। এটি ভারত সরকারের বিবেচনাধীন একটি প্রস্তাব, যা নির্বাচনের খরচ কমানোর লক্ষ্যে দেশের সব নির্বাচন একদিনে বা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুসংগত করার জন্য। অর্থাৎ কি হয়েছে, যে নির্বাচন ব্যবস্থা, ইলেকশন যে ব্যাপারটা, এই বারে বারে বিভিন্ন ভোট হচ্ছে, ইলেকশন হচ্ছে, তো খরচ হচ্ছে, সেই খরচটাকে কমানোর জন্য কি করা হয়েছে, যে একটা দিনে এবং একটা নির্দিষ্ট সময় একসঙ্গে সুসংগত করার ব্যাপারটা। এর সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তাবগুলির মধ্যে একটি হলো 28টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন একযোগে করা। অর্থাৎ লোকসভা বা রাজ্য বিধানসভা যে নির্বাচন সেটা একযোগে করা। বিলটি ভারতীয় সংসদের নিম্নকক্ষে লোকসভায় 17ই ডিসেম্বর 2024-এ পেশ করা হয়। ভারতের স্বাধীনতার পরে কয়েকটি সাধারণ নির্বাচন 1967 সাল পর্যন্ত রাজ্য বিধানসভা নির্বাচনের সাথে একযোগে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? 67 সাল পর্যন্ত হয়েছিল, তারপরে আবার চেঞ্জ হয়ে যায়। তো এর সপক্ষে যুক্তি কি? সপক্ষে যুক্তি যে 2014 সাল থেকে নরেন্দ্র মোদী একযোগে নির্বাচনের সমর্থন দিয়ে আসছেন, এই বলে যে একটি জনসাধারণের অর্থের অপচয় কম করবে, এটি জনসাধারণের অর্থের অপচয় কম করবে এবং উন্নয়নমূলক কাজের সুষ্ঠু প্রবাহ নিশ্চিত করবে। প্রশাসনিক সেটআপ এবং নিরাপত্তা বাহিনীর চাপ কমাতে সরকারি নীতির সময় মতো বাস্তবায়ন এবং নির্বাচনী প্রচারের পরিবর্তে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনিক মনোযোগের দিকে পরিচালিত হবে। ভারতের নিকটবর্তী এলাকা পাকিস্তানের রাষ্ট্রীয় আইনসভায় পাশাপাশি জাতীয় সংসদের জন্য একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। 2015 সালে নেপালের নতুন সংবিধান গৃহীত হওয়ার পর থেকে একযোগে নির্বাচন পরিচালনা করে। অন্যত্র সুইডেনে একযোগে সরকার 3টি স্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থাৎ কিছু আমি দিয়ে দিলাম রেফারেন্স, যে যে দেশগুলোতে এই ব্যাপারটা চালু আছে।
ঠিক আছে, এবার কি হচ্ছে যে পরের পয়েন্ট যেটা, যে সংবিধান সংশোধনীতে প্রভাব, অর্থাৎ সংবিধান সংশোধনীতে তাহলে কি প্রভাব পড়বে এটা যদি করা হয়। সংবিধানে মোট 18টি সংশোধনের প্রয়োজন হবে। সংবিধানে মোট 18টি প্রস্তাবের প্রয়োজন হবে, সংশোধনের প্রয়োজন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ 83 সংসদের কক্ষগুলির সময়কাল সম্পর্কিত। 172 অনুচ্ছেদ রাজ্য বিধানের সময়কাল সম্পর্কিত। রাজ্যগুলিকে অনুচ্ছেদ 324-এ পঞ্চায়েত ও পৌরসভা সমস্যাগুলিতে একজন নির্বাচনের অনুমতি দেওয়া হবে। এবং হচ্ছে অনুচ্ছেদ 325 অনুচ্ছেদে রাজ্য নির্বাচন কমিশনগুলির সহায়তায় একটি সাধারণ ভোটার তালিকা এবং ভোটার আইডি তৈরি করার জন্য ভারতে নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করার সংশোধনী অনুমোদন করতে হবে। আচ্ছা, এর নেতিবাচক দিক দেখো। নেতিবাচক দিক কি হচ্ছে যে এই বিল বাস্তবে রূপায়িত করার জন্য যে সাংবিধানিক সংশোধনগুলির কথা বলা হয়েছে তাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ফেডারেল স্ট্রাকচারের যে নিয়ম আছে, যেখানে রাজ্যসভা এবং বিধানসভা নিম্নকক্ষ উচ্চকক্ষ থাকবে, সেই জায়গায় লঙ্ঘন করা হচ্ছে। জাতীয় বিষয়গুলি যতটা গুরুত্বপূর্ণভাবে দেখা হবে, সেই তুলনায় রাজ্য বা আঞ্চলিক সমস্যাগুলি ভাটা পড়বে। অর্থাৎ পুরোটা যদি ওয়ান ইলেকশন ওয়ান হয়ে যায়, তাহলে দেখা যাবে যে আঞ্চলিক যে ব্যাপার, ছোট ছোট যেমন পঞ্চায়েত ভোট হয় বা হচ্ছে লোকসভার যে সমস্ত ভোট, বিধানসভার ভোট যেগুলো হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলোর সমস্যায় ভাটা পড়বে। একদিনে একযোগে সমস্ত ব্যবস্থাপনা, সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রচুর প্রযুক্তি ও কর্মীর দরকার হবে, যেটা দিতে পারা যাবে না। সমস্ত রাজনৈতিক সংগঠন একযোগে ভালো খারাপ সমস্ত দিকগুলো মিলেমিশে সহযোগিতা করলে ভারতের মতো বিশাল গণতন্ত্রযুক্ত একটি দেশের ক্ষেত্রে এই বিল কার্যকরী পদক্ষেপ হবে। তো এটাই যে বিভিন্নভাবে যেমনভাবে প্রশ্নটা আসুক সেইভাবেই তুমি আনসার লিখতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে লেখা। এবার ব্যাপারটা কিছু কিছু হচ্ছে যে কেমন ভাবে করব, যে পয়েন্ট অনুযায়ী করব নাকি প্যারাগ্রাফ ভাবে লিখবো। তো দেখো যে কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে এইগুলো হচ্ছে একটা এসে টাইপ, মানে একটা প্রবন্ধ লেখার মতো। তো সেই ক্ষেত্রে পয়েন্ট যদি তুমি দাও তাহলে এইরকম পয়েন্ট দিতে পারো, যেমন দিয়েছি সপক্ষে যুক্তি বা অন্যান্য দেশের কি আছে সেটা বলতে পারো, বা সংবিধান সংশোধনীতে প্রভাব। একটা পয়েন্ট দিয়েছি নেতিবাচক দিক বা হচ্ছে ইতিবাচক দিক। এই রকম ভাবে দিতে পারো, মানে এর আবার সাব পয়েন্ট করা দরকার নেই, সেটা প্যারাগ্রাফ মানে প্যারা প্যারা করে ভাগ করে দিলেই হবে। এইভাবেই লেখা উচিত যারা বাংলায় লিখবে। আর একটা জিনিস হয়তো অনেকের ধারণা আছে, অনেকে নাকি বলে যে বাংলায় লিখলে কম নাম্বার পাওয়া যায়, এরকম একদমই ভুল কথা। ঠিক আছে, যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তারা বাংলাতেই লিখো, অসুবিধা নেই। কারণ হচ্ছে ইংরেজিতে আবার একটা চাপ হয়ে যাবে মুখস্থ করা, আর এই জিনিসগুলো বুঝে নিলে পরে তাহলে তুমি কিছু একটা পরীক্ষার হলে লিখে আসতে পারবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের ক্লাস। বলে দিলাম তোমাদেরকে ফিজ বা কেমন ভাবে কি পড়ানো নেবে, সমস্তটাই ডিটেলসটাই বললাম। 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও। আর ডিটেলস সব আমি বলেই দিলাম, ঠিক আছে। তো তাও যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে ফোন করতে পারো। তবে যা কিছু বললাম এই ভিডিওতে সেই জিনিসগুলোই সেম আবার রিপিট করব।